লোডশেডিংয়ে ধুঁকছে চা শিল্প, মৌলভীবাজারে পাতা প্রক্রিয়াজাতকরণ ব্যাহত, গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা, বিকল্প জ্বালানি ব্যবহারে বাড়ছে উৎপাদন খরচ। ইকো পার্ক গড়ে ময়মনসিংহের সন্তোষপুর বনাঞ্চল রক্ষার উদ্যোগ, জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি পর্যটনের সম্ভাবনা, দ্রুত পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। ৮ বছর পর সিলেটে ফিরছে বিদেশি এয়ারলাইন, সেপ্টেম্বর থেকে মাস্কাট রুটে চলবে সরাসরি ফ্লাইট, সহজ হবে যাতায়াত, ব্যবসা বাণিজ্য ও পর্যটন বাড়ার আশা। অধিকাংশ স্থানেই ফাটল, খসে পড়েছে পলেস্তরা, ঝুঁকিতে হবিগঞ্জের ২৫০-র বেশি সরকারি প্রাথমিকের ভবন, নিরাপত্তা সংস্কারের আশা। এবং জলাবদ্ধতায় নষ্ট শতাধিক লিচু গাছ, জামালপুর হর্টিকালচার সেন্টারে বন্ধ চারা উৎপাদন ও বিক্রি, পানি নিষ্কাশনের পর নতুন করে চারা রোপণের আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছি আমি মনির হোসাইন। শুরুতেই প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের খবর। কিশোরগঞ্জের কটিয়াদীতে মৎস্যপক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আওতায় আনা হবে এবং হয়েছে এর মধ্যে। একই সঙ্গে জেলেদের পরিচয়পত্র প্রদান ও নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। 2026-27 অর্থ বছরের প্রথমবারের মতন সুন্দরবন এবং হাওর অঞ্চলে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন জেলেদের ভিজিএফের আওতায় আনা হয়েছে। উপস্থিতিবৃন্দ, যদি আমরা প্রত্যেকটি মানুষ আন্তরিক হই, আমি বিশ্বাস করি বাংলাদেশের ভাগ্য উন্নয়নে মৎস্য এবং পশু সম্পদ যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে। আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন গত জুন মাসে নাইজেরিয়াতে হ্যাচিং ডিম রফতানি করা হয়েছে। এভাবে বিদেশে নিত্য নতুন পণ্যের বাজার খুঁজে বের করার জন্য আমি উদ্যোক্তা বা ব্যবসায়ীদের প্রতি আন্তরিক আহ্বান জানাই এবং এক্ষেত্রে সরকারের কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা জেনে খুশি হবেন, প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সৃষ্টি এবং গবেষণা উদ্ভাবনকে উৎসাহিত করে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে বর্তমান সরকার 500 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠন করেছে। এই ফান্ড থেকে সম্ভাবনাময় স্টার্ট আপের জন্য, অর্থাৎ শিল্প উদ্যোক্তা বা শিল্প শুরু করার জন্য সরকার 5 লক্ষ থেকে 5 কোটি টাকা পর্যন্ত গ্রান্ট দেবে, ঋণ নয়, গ্রান্ট দেবে। সুতরাং এই সুযোগ গ্রহণ করে এগিয়ে আসার জন্য আমি নতুন উদ্যোক্তা যারা আছেন তাদেরকে বিশেষভাবে আহ্বান জানাতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা আজকে এখানে মৎস্য নিয়ে কথা বলছি। মৎস্যের সাথে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটি খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে পরিবেশ। যে কোনোভাবেই হোক, যেভাবেই হোক, যে কারণেই হোক, আমরা খেয়াল করে দেখছি আমাদের খাল বিল, নদী নালা, যে সকল হাওর বিল যে সকল আছে, সবগুলোর পরিবেশ ধীরে ধীরে আমাদের ব্যবহৃত বিভিন্ন যে আবর্জনা আছে, বিভিন্ন রকম টিস্যু পেপার, প্লাস্টিক, পানির বোতল, এইসবের কারণে ধীরে ধীরে এই জলাশয়গুলোর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি সত্যিকারভাবে সচেতন হই, আমরা যদি নিজেদের পরিবেশ রক্ষা করতে চাই এবং একই সাথে আপনারা এখানে যারা উপস্থিত আছেন অধিকাংশ মানুষ হয়তো মৎস্য পেশার সাথে জড়িত এবং মাছকে যদি আমরা বাঁচাতে চাই, আসুন একই সাথে আমাদেরকে আমাদের পরিবেশের প্রতিও খেয়াল রাখতে হবে, আমাদেরকে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। আমরা যদি পরিবেশকে রক্ষা করতে পারি, আমরা যেমন একটি সুস্থ পরিবেশের মধ্যে বসবাস করতে পারবো, আমাদের সন্তানেরা সুস্থ পরিবেশে বসবাস করতে পারবে আগামী দিনে। একইভাবে আমাদের মৎস্য, আমাদের পশু, সকল কিছু আমরা একটি সুস্থ পরিবেশের মধ্যে গড়ে তুলতে সক্ষম হব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সকল প্রিয় ভাই ও বোনেরা, জাতীয় মৎস্য পক্ষের এবারের প্রতিপাদ্য রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ।
আসুন আমরা সবাই মিলে জলজ সম্পদ সংরক্ষণ, পরিবেশ বান্ধব ও টেকসই মৎস্য চাষ এবং বিতরণ, মাছের উৎপাদন, আহরণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে একটি পুষ্টি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। এই গড়ে তুলতে হলে আমাদের সকলকে সচেতনভাবে পরিশ্রম করতে হবে। আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে কাজে লাগাতে হবে, যাতে আমরা আমাদের দেশটিকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। পরিশেষে আমি জাতীয় মৎস্য পক্ষ 2026-এর শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জের কটিয়াদীতে, সেখানে কথা বলছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ বিভ্রাটে মৌলভীবাজারে ব্যাহত হচ্ছে চা পাতা প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদন। কারখানাগুলোর উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে শিগগিরই সংকট কেটে যাওয়ার আশা বিদ্যুৎ বিভাগের। শাওলিদুর রহমানের পাঠানো তথ্য, মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে রিপোর্ট। দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে কারখানার মেশিন। মৌলভীবাজারে বিদ্যুতের আসা যাওয়ার খেলার প্রভাব পড়েছে চা পাতা প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনের উপর। শ্রমিকরা জানান, বাগান থেকে কচি পাতা তোলার পর সরাসরি নেওয়া হয় কারখানায়। নির্দিষ্ট তাপমাত্রায় দ্রুত মেশিনের মাধ্যমে কচি পাতা কয়েক ধাপে প্রক্রিয়াজাত করতে হয়। পরে রোলিং মেশিন দিয়ে পাতাকে সম্পূর্ণভাবে ভেঙে গুঁড়ো করে আবারও শুকানোর কাজ করা হয়। এইসব ধাপ সম্পূর্ণ করতে গেলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন। অথচ সম্প্রতি ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের কবলে জেলার ছোট বড় 93টি চা বাগান। ঠিকমতো সচল রাখা যাচ্ছে না কারখানা। প্রসেসিং করার সময় বারবার ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে। ওভারলোডের কারণে মোটর জ্বলে যায়, কারেন্ট যাওয়ার পরে জাম লাগার কারণে। লোডশেডিং এর কারণে সেই ওয়েদারিংটা ঠিক মতো করা যায় না। বিদ্যুতের কারণে, সংকটের কারণে আমাদের কস্টিংটা অনেক বেড়ে গেছে। জেনারেটর দিয়ে, ডিজেলের খরচ দিয়ে পোষানো সম্ভব হচ্ছে না। চায়ের গুণগত মান রক্ষা করতে চাই এবং ভালো দাম পেতে চাই, আমাদেরকে আসলে বিদ্যুৎ সংকট থেকে বেরিয়ে আসতে হবে। উৎপাদন স্বাভাবিক রাখতে কারখানাগুলোয় খরচ দ্বিগুণ বেড়েছে। পাশাপাশি সময় মতো শুকনো ও প্রক্রিয়াজাত না হওয়ায় উৎপাদিত চায়ের গুণগত মানও পড়ে যাচ্ছে। লোডশেডিং চা উৎপাদন ব্যাহত হচ্ছে, এতে গিয়ে কোয়ালিটিও খারাপ হচ্ছে। হয়তো যাদের জেনারেটর আছে, গ্যাস জেনারেটর, ডিজেল জেনারেটর আছে, তাদের হয়তো কিছুটা কাভার করে। এ অবস্থায় দ্রুতই সমস্যা সমাধানে কাজ চলছে জানায় স্থানীয় বিদ্যুৎ বিভাগ। অথরিটির সাথে যোগাযোগ করছি এবং তাদের কাছ থেকে যে আমরা আশ্বস্ত হয়েছি অতি দ্রুত এটা সমস্যার সমাধান হবে এবং আমরা আশা করি ভালো বিদ্যুৎ সরবরাহ দিতে পারবো। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতে চলতি বছরে দেশে 10 কোটি 40 লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। বিভাগীয় সময় আরও থাকছে। চিঠি চলাচলিতে আটকে আছে সিদ্ধান্ত। নেত্রকোনা মেডিকেল কলেজ স্থাপনে জায়গা বরাদ্দ হয়নি 8 বছরেও দ্রুত সমাধানের আশা। সন্তোষপুর বনাঞ্চল রক্ষায় নতুন সিদ্ধান্ত হয়েছে। 565 একর সংরক্ষিত বনভূমি নিয়ে ইকো পার্ক করার ঘোষণা দিয়েছে সরকার। এতে বন ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সুনির্দিষ্ট মাস্টার প্ল্যান ও টেকসই বাস্তবায়নের তাগিদে বিশেষজ্ঞদের। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। সবুজের সমারোহ আর শালগজারির অপরূপ সৌন্দর্যে ঘেরা ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুর বনাঞ্চল। একসময় এখানে ৩৫০০ একরের বেশি শালগজারির প্রাকৃতিক বন ছিল। তবে গত ৩.৫ দশকে সেই পরিমাণ কমে দাঁড়িয়েছে মাত্র ৫০ একরে। বনের বড় অংশে এখন সামাজিক বনায়ন, রাবার ও আগর বাগান। কোথাও আবার চাষ হচ্ছে আনারস, হলুদ, কলা ও লেবু। একসময় সন্তোষপুরে বিচরণ ছিল নানা বন্য প্রাণীর। বন সংকুচিত হওয়ার সঙ্গে কমেছে তাদের আবাসস্থল। এখন টিকে আছে কেবল ৪ শতাধিক বানর। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। তবে বন নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি 565.45 একর সংরক্ষিত বনভূমি নিয়ে সন্তোষপুর ইকো পার্ক ঘোষণা করায় বন ও জীববৈচিত্র্য রক্ষা এবং পর্যটন খাতে খুলেছে সম্ভাবনার নতুন দুয়ার। নানান জাতীয় গাছ মাছ আছিল, কাইকা, সেগুন, গজারি, আজুকি,
হিদা। ছোটোকালে যখন এই বিডিও অফিসে আসতাম তখন দেখতাম যে অনেক হরিণ টরিণ ছিল। সত্যিকার অর্থে এগুলো আমরা উপভোগ করার জন্য আমরা আসতাম। নিরাপত্তা জোনের ভিতরে যখন চলে আসবে তখন এই আয়তনের ভিতরে এই চৌহদ্দির ভিতরে বাউন্ডারির ভিতরে যে সমস্ত গাছপালা এবং কি জীববৈচিত্র্য প্রাণী অবস্থান করবে তারা এমনি নিরাপত্তা পাবে। 90 দশকে স্থানীয় 1,500 কৃষককে অংশীদার করে এ বনে কৃষি বনায়ন ও সামাজিক বনায়ন শুরু হয়। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ 12টি পরিবারের বসতি রয়েছে বনের ভেতরে। ইকো পার্ক নিয়ে সচেতনতার ঘাটতিতে এসব পরিবার ও কৃষকদের মনে ছড়িয়ে পড়েছে উচ্ছেদ আতঙ্ক। তবে স্থানীয় সংসদ সদস্য বলছেন উচ্ছেদ নয়, স্থানীয়দের সঙ্গে নিয়েই বাস্তবায়ন হবে সরকারের উদ্যোগ। একটুখানি জায়গা কইরা এই যে 2টা ঘরবাড়ি করে নিছি, এখন এই ঘরবাড়ি আমরা এই কইরা এটা আমরা বাংবার দিলে চলবো। উদ্যোগ নিছে এটা ঠিক আছে করুক, কিন্তু আমগর ক্ষতিটা যে না হয়। যারা ওখানকার বাসিন্দা আছে তাদেরকে সরকার অবশ্যই যথাযথভাবে তাদের বসতি সেখানে থাকবে, তাদেরকে সাথে নিয়েই তাদের অধিকারকে সংরক্ষণ করেই এখানে আসলে ইকো পার্ক হবে। বিশেষজ্ঞরা বলছেন প্রজ্ঞাপনের মাধ্যমে ইকো পার্ক ঘোষণায় সন্তোষপুর বন এক নতুন আইনি সুরক্ষা পেলেও একে সার্থক রূপ দিতে প্রয়োজন সুনির্দিষ্ট মাস্টার প্ল্যান ও টেকসই বাস্তবায়ন। এই মাস্টার প্ল্যানের ভেতরে দেশীয় প্রজাতির গাছগুলোর সংরক্ষণ এবং তার বিস্তৃতি, বিদেশি গাছগুলো যেন বিস্তার করতে লাভ করতে না পারে সেটার ব্যবস্থা করা, সকল প্রকার বন্য প্রাণীর ফ্লোরা এবং ফোনার বিস্তৃতি ঘটাতে সর্বাত্মক সহযোগিতা বা সেই ঘটনার সর্বোচ্চ পদক্ষেপগুলো সেখানে মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা উচিত। বন বিভাগ বলছে শিগগিরই ইকো পার্কের জন্য একটি ডিপিপি তৈরি করে সরকারের কাছে পাঠানো হবে। প্রকৃতি পর্যটনের কী কী সুবিধা করা যায় আমরা ফিজিক্যালি যাব, সেটা আমরা পরিকল্পনা করে একটি ডিপিপি আমরা ঢাকাতে পাঠাবো। বন বিভাগের তথ্য মতে বানর ও প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সাধারণ দিনে 20 থেকে 50 জন এবং ছুটির দিনে 500 থেকে 1000 দর্শনার্থীর আগমন ঘটে সন্তোষপুরে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক এবং তার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম। সরাসরি যাচ্ছে ওবায়দুলের কাছে। ওবায়দুল, ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুর বনাঞ্চলকে ইকো পার্ক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই প্রজ্ঞাপনের পরে এর সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম। আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে জানতে চাই যে প্রজ্ঞাপন জারি হয়েছে, নানান সম্ভাবনার দিক আমরা দেখছি, এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে আসলে আপনাদের কি পরিকল্পনা আসলে আছে? এ থেকে আসলে এই প্রজ্ঞাপনের ফলে আসলে সুবিধাটা কি হবে? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে সময় টিভির দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। অতি সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে মানে সন্তোষপুর ইকো পার্কের, এটা আপনি জানেন, গ্যাজেট প্রকাশিত হয়েছে। প্রায় 600 একর জায়গা নিয়ে আমাদের এই সন্তোষপুর ইকো পার্কটি গঠিত হয়েছে। এটি একটি অপূর্ব প্রাকৃতিক শালবন বেষ্টিত একটি বন। আপনার মধুপুরের অত্যন্ত পাশেই এই বনটি অবস্থিত। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ার সন্তোষপুর এলাকাটি মধুপুর গড়ের পাশেই অবস্থিত এবং চমৎকার একটি শালবন এখানে আছে। প্রাকৃতিক শালবনের পাশাপাশি সেখানে রাবার বাগান আছে, তারপরে আপনার সামাজিক বনায়ন আছে এবং বিশ্বব্যাংকের অর্থায়নে যে সুফল বাগান হয়েছিল, যে মিশ্র বন, সেটাও আমরা সেখানে সৃজন করেছি। তো এই যে চমৎকার একটি উদ্যোগ সরকার নিয়েছে জীববৈচিত্র্য সংরক্ষণ করার জন্য, ওখানকার যে গাছপালা আছে, বন্যপ্রাণী আছে, সমস্ত কিছুকে সংরক্ষণ করার জন্যই, বিশেষ করে আগামী প্রজন্ম যে আসবে, আগামী প্রজন্মের জন্য শিক্ষা এবং সাথে সাথে প্রকৃতি পর্যটনের উদ্দেশ্যেই এই ইকো পার্কটি ঘোষণা করেছে সরকার। আসলে এই সম্ভাবনা, যে সম্ভাবনা আপনি কথা বললেন, আসলে এই সম্ভাবনাকে কাজে লাগাতে আসলে বন বিভাগের রূপরেখা আসলে কি হতে চলেছে? যেহেতু এখন সরকার ইকো পার্ক ঘোষণা করেছে, এটা একটি আইনি পদক্ষেপ অলরেডি ঘোষণা হয়ে গিয়েছে। এখন আমরা সেখানে একটা মাস্টার প্ল্যান করা দরকার, বা কীভাবে এটা উন্নয়ন করা যাবে, একটি ডিপিপি আমরা তৈরি করব, প্রকল্প প্রস্তাবনা আমরা তৈরি করব। সেই প্রকল্প আমরা সরকারের কাছে একটি প্রস্তাব দিব যে এটাকে এখানে এখন পর্যন্ত তেমন কোনো সুযোগ সুবিধা নেই, যাতে সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায়, বিশেষ করে প্রকৃতি পর্যটনের জন্য। কি কি বিষয় মাথায় রেখে আসলে আপনারা পরিকল্পনা সাজাতে চান?
আসলে আপনার যে ইকো পার্কে আছে আসলে খুব বেশি তো আর করা যায় না। প্রকৃতিকে ডিস্টার্ব মানে অ্যাজ লেস অ্যাজ পসিবল, যত কম ডিস্টার্ব করে কিছু সুযোগ সুবিধা, বিশেষ করে আমরা চাই যে একটি ইন্টারপ্রিটেশন সেন্টার হবে, মানুষ এসে দেখবে এখানে কি কি বন্যপ্রাণী আছে, কি কি গাছপালা আছে। আপনি জানেন যে আমরা চিন্তা করব যে একটা ইন্টারপ্রিটেশন সেন্টার যেন এখানে করা যায়, সেটা একটা চিন্তা করব। প্লাস আপনার এই যে যারা পর্যটক আসবে তাদের একটু রেস্টরুমের দরকার আছে বা একটু টয়লেট ফ্যাসিলিটির দরকার আছে। এই সুযোগ সুবিধাগুলো এখন এই মুহূর্তে নেই, এখানে কোনো সুবিধাই এই মুহূর্তে নেই। তো সুতরাং যারা পর্যটক বা আসবে, বিশেষ করে এল্ডারলি পিপল যদি আসে, বাচ্চারা যদি আসে, বাচ্চাদের জন্য একটা শিশুদের একটা কর্নার রাখা যায় কিনা সেটাও আমরা চিন্তা ভাবনা করব। এখানে দেখা যাচ্ছে যে অনেকে উচ্ছেদ আতঙ্কে আছেন, যারা কৃষক যারা আছেন এবং স্থানীয় যারা এখানে বসবাস করেন, তাদের বিষয়ে আসলে আপনাদের পদক্ষেপ কি হবে? আসলে দেখেন, মানে গণতান্ত্রিক সরকার, এটা কোনো জনগণকে উচ্ছেদ করে কোনো কিছু করবে বলে আমার মনে হয় না। জনগণকে নিয়েই তো এই কাজ আমরা করব। সুতরাং উচ্ছেদ করার মানে পরিকল্পনা এই মুহূর্তে নেই এবং কোনো কারোরও মানে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকারের বা এই মুহূর্তে কোনো উচ্ছেদের কোনো পরিকল্পনা আমাদের নেই। আমরা এটা হয়তো কেউ দুষ্কৃতিকারী হয়তো কাউকে ভুল বুঝাচ্ছে। আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যান, মেম্বার, সবাইকে আমরা অবহিত করতে চাই এবং আপনার মাধ্যমে জনগণকে অবহিত করতে চাই যে সরকার জনগণকে সাথে নিয়েই কাজটি বাস্তবায়ন করবে। কাউকে উচ্ছেদ করা, কাউকে বাস্তুচ্যুত করা, এটা সরকারের পরিকল্পনায় নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম সন্তোষপুর বনাঞ্চলের নানা দিক নিয়ে আলোচনা করছিলাম। আজকের আলোচনা এই পর্যন্তই। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ থেকে। ৮ বছর পর সিলেটে ফিরছে বিদেশি এয়ারলাইন্স। ১ সেপ্টেম্বর থেকে সিলেট মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট চালু করছে ওমান ভিত্তিক সালাম এয়ার। এতে প্রবাসীদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ, ব্যবসা বাণিজ্য ও পর্যটন খাতে তৈরি হবে নতুন সম্ভাবনা। নওশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় ৮ বছর পর সিলেটের আকাশপথে ফিরছে বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট। এতে উচ্ছ্বসিত প্রবাসীরা। 2015 সালে ফ্লাই দুবাইয়ের মাধ্যমে সিলেটে বিদেশি এয়ারলাইন্সের যাত্রা শুরু হলেও 2018 সালে বন্ধ হয়ে যায়। অবশেষে আগামী 1 সেপ্টেম্বর থেকে আবারও উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্ত হচ্ছে বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট। সিলেট মাস্কাট রুটে সপ্তাহের শনি, মঙ্গল ও বৃহস্পতিবার সরাসরি ফ্লাইট পরিচালনা করবে ওমান ভিত্তিক সালাম এয়ার। এতে যাত্রীদের সময় ও খরচ দুটোই কমবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। অনেক সময় ট্রানজিট থাকতো, গ্যাদারিং থাকতো, অনেক ঝামেলা থাকতো। এখন যেহেতু সিলেট সরাসরি ফ্লাইট শুরু হয়েছে, এতে আমরা সিলেটবাসী খুবই আনন্দিত, আমরা প্রবাসীরা বিশেষ করে আনন্দিত। ভোগান্তি কমবে, যাত্রা খরচ কমবে। সিলেট থেকে মাস্কাট ডিরেক্ট ফ্লাইট অপারেট করছি আমরা। মাস্কাট হাব, সেখান থেকে 40টিরও বেশি সংখ্যক গন্তব্যে আমাদের ফ্লাইট অপারেট করছে। এইটা সফল হলে কিন্তু পরবর্তীতে ইউরোপের বা আমেরিকা বা কানাডা এই এয়ারলাইন্সগুলো এখানে আসার জন্যই হবে। এদিকে নতুন ফ্লাইট পরিচালনায় প্রস্তুত উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। আর যাত্রী হয়রানির শিকার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর। সিলেট থেকে লন্ডন ফ্লাইট অপারেশন হয় এবং লন্ডন ফ্লাইটের জন্য সেন্সিটিভ বেশ কিছু সিকিউরিটি আপগ্রেডেশন, সিকিউরিটি অ্যাক্টিভিটি লাগে। আমরা সেই সিকিউরিটি অ্যাক্টিভিটি পালনে অভ্যস্ত। সেখানে মাস্কাট ফ্লাইটের জন্য আলাদা করে কোনো আয়োজনের প্রয়োজন হবে না। কি হয়রানি হচ্ছে সেটা যদি যথাযথ কর্তৃপক্ষ, এখন অ্যাটলিস্ট সরকার যেহেতু আমরা আছি, আমি মন্ত্রণালয়ে না থাকলেও আমি সিলেটের সন্তান হিসাবে এরকম যদি কিছু স্পেসিফিক ডকুমেন্টারি এভিডেন্স থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ। বাংলাদেশ থেকে প্রতি সপ্তাহে 24টি ফ্লাইট পরিচালনা করবে সালাম এয়ার। এর মধ্যে চট্টগ্রাম থেকে 14টি, ঢাকা থেকে 7টি এবং সিলেট থেকে থাকবে 3টি ফ্লাইট। ধারাবাহিকভাবে বিদেশি এয়ারলাইন্স ও নতুন রুট যুক্ত হলে সিলেটকে একটি কার্যকর আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার সম্ভাবনাও আরও শক্তিশালী হবে, এমনটাই প্রত্যাশা সকলের। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। বিভাগীয় সময় আরও থাকছে। খানাখন্দের মধ্যে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যান চলাচল। বেহাল জামালপুর পৌরসভার বেশিরভাগ রাস্তা। সংস্কারে বরাদ্দের দিকে তাকিয়ে কর্তৃপক্ষ। হবিগঞ্জে ২৫ শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ। জরাজীর্ণ এসব ভবনেই চলছে পাঠদান। এতে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। দ্রুত সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণের দাবি শিক্ষক অভিভাবকদের। সংস্কারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তার।
রাশেদ আহমদ খানের তথ্য, আমিনুল ইসলাম আপনের ছবিতে রিপোর্ট। ভবনের ছাদ এবং দেয়ালের অধিকাংশ স্থানে ফাটল, খসে পড়েছে পলেস্তরা। হবিগঞ্জের শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ই এমন পুরনো ও জরাজীর্ণ। দীর্ঘদিন সংস্কার না হয় ভবনের বিভিন্ন অংশ নড়বড়ে। আতঙ্ক নিয়েই ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। এ অবস্থায় দ্রুত সংস্কার কাজ শুরু না করলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা শিক্ষক ও অভিভাবকদের। স্কুল ভাঙার কারণে আমরা ঠিকমতো পড়তে পারি না। বারান্দাতে পড়তে খুব কষ্ট হচ্ছে, গরম ও লাগছে। আমাদের স্কুলে আসতে ভয় করে, হঠাৎ স্কুল ভেঙে না পড়ে। বিদ্যালয় ভাঙার কারণে অনেক ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসে না, অভিভাবকরাও তাদের বাচ্চাদের আমাদের বিদ্যালয়ে পাঠাতে চায় না। বিদ্যালয়গুলো সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা শিক্ষা কর্মকর্তার। PDP 5 থেকে এই সকল বিদ্যালয় সহ আরো অন্যান্য যেসব বিদ্যালয়ে ভবন এবং শ্রেণীকক্ষ নির্মাণ দরকার, সেগুলো নির্মাণের জন্য আমরা অলরেডি ঊর্ধ্বতন অফিসে আমরা তালিকা প্রেরণ করেছি। জেলায় 1052টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে অন্তত 259টি বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ, আর অতি ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত 20টি। সময় সংবাদ, হবিগঞ্জ। দীর্ঘ 8 বছরেও নির্ধারিত হয়নি নেত্রকোনা মেডিকেল কলেজের স্থান। জেলার দুটো জায়গা বাছাই করা হলেও চিঠি চালাচালিতে আটকে আছে সিদ্ধান্ত। সদর হাসপাতালের পুরাতন কোয়ার্টার সহ কয়েকটি ভবনে চলছে পাঠদান, তবে কর্তৃপক্ষ বলছে দ্রুতই এই বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। আলপনা বেগমের তথ্য, আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। পিছিয়ে পড়া জেলার উন্নয়নে 2018 সালে নেত্রকোনা সদর হাসপাতালের ভেতরে পুরনো কোয়ার্টারে 50 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা করে নেত্রকোনা মেডিকেল কলেজ। কিন্তু নানা সমস্যায় মেডিকেলে নিজস্ব স্থান নির্ধারণ সম্পন্ন হয়নি। এতে প্রতি বছর নতুন নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ায় ভোগান্তিও বাড়ছে। শুরুতে মেডিকেল কলেজের জন্য শহরের কেন্দুয়া মদন সড়কের মৌজেবালি এলাকায় 27 একর জায়গা নির্ধারণ করা হয়, কিন্তু তৎকালীন সরকার প্রধানের সাবেক একান্ত সচিব সাজ্জাদুল হাসানের মতের বাইরে যাওয়ায় তা বাস্তবায়ন হয়নি। 2023 সালে 500 একর জায়গায় নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের পেছনের ডোবায় 50 একর জায়গা নির্ধারণ করা হয়, যেখানে যাওয়ার কোনো পথই নেই। এজন্য এটিও আলোর মুখ দেখেনি। নিজস্ব ক্যাম্পাস না থাকায় অনিশ্চয়তায় ভুগছেন শিক্ষার্থীরা। এত বছর হয়ে গেল, তাও হচ্ছে এখনো পর্যন্ত একটা আমরা স্থায়ী ক্যাম্পাস দেখতে পারিনি। ছাত্রীদের হল নেই আমাদের এখানে, আমাদের একটা ছাত্র হল আছে, সব হলের সংকট আছে। এই স্থায়ী ক্যাম্পাসটা জরুরি ভিত্তিতে করার জন্য আমি আহ্বান জানাচ্ছি কর্তৃপক্ষের নিকট। 2024 সালের 21 নভেম্বর মন্ত্রণালয়ে চিঠি দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দ্রুতই বিষয়টি সমাধান হবে আশা তাদের। অনিশ্চয়তা ছিল, চিঠি চালাচালির ব্যাপারটা উপর্যায়ে ছিল, এটার অবসান হবে এই মাসের মধ্যে, এবং মন্ত্রণালয় মন্ত্রী মহোদয়ের সাথে এবং সচিব কমিটির সাথে আমাদের মিটিংয়ের মাধ্যমে এটা ফিনিশিং টানা যাবে, এবং অচিরেই এই নেত্রকোনা মেডিকেল কলেজ তার নতুন ক্যাম্পাসের যে নির্মাণ কাজ, এটার আশার আলো দেখবে। বর্তমান সদর হাসপাতালের 7 একর জায়গার মধ্যে পুরাতন কোয়ার্টার সহ 2.5 থেকে 3 একর জায়গা ব্যবহার করে 3 শতাধিক শিক্ষার্থীদের 52 জন শিক্ষক পাঠদান করছেন। সময় সংবাদ, নেত্রকোনা। হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ। হাসপাতালে বেড সংকটে মেঝেতেই চলছে চিকিৎসা। এই মুহূর্তে সদর হাসপাতালে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান, সরাসরি যাচ্ছি তার কাছে। হবিগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। আমরা দেখেছি যে সিলেট বিভাগের অন্যান্য জেলার তুলনায় হবিগঞ্জে হাম আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি, এবং প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে এখানে রোগীরা ভর্তি হচ্ছে। আমরা দেখেছি যে আজকে সকাল থেকে আমরা ছিলাম হবিগঞ্জ সদর হাসপাতালে, আমরা দেখেছি এখানে প্রচুর রোগী এখানে ভর্তি হচ্ছে, এবং এই রোগী যে পরিমাণে এখানে হাম ইউনিটে যে পরিমাণে আসন রয়েছে, শয্যা সংখ্যা রয়েছে, এর চেয়ে প্রায় 3 গুণের বেশি রোগী এখানে রয়েছে, যে কারণে এখানে মেঝেতে রোগীদের স্থান দেওয়া হয়েছে, এবং মেঝেতেও যখন স্থান হয় না তখন ওই যে বারান্দা এনে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। মানে একটা অবস্থা, করুণ অবস্থা এখানে দেখা গিয়েছে। আমরা রোগীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে এখানে তারা মেঝেতে পড়ে যে চিকিৎসা নিচ্ছেন, তাদের এখানে
তীব্র গরমের মধ্যে তারা কোনো ফ্যান পাচ্ছেন না এবং তারা অনেক উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে তারা রয়েছেন যে চিকিৎসা ক্ষেত্র। তো আমরা যে স্বাস্থ্য বিভাগের যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে হবিগঞ্জে আসলে এই যে শয্যার তুলনায় কয়েক গুণ বেশি হওয়ার কারণে এখানে যে নিচে অনেকটা রুগীদেরকে স্থান দেওয়া হচ্ছে, যে কারণে এই সংক্রমণ আরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে সিলেট বিভাগের যে অন্যান্য জেলার তুলনায় হবিগঞ্জে এই হামের সংখ্যা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। তো আমরা কথা বলেছিলাম যে এখানে যারা আছেন তারা জানিয়েছেন যে হাম আক্রান্ত যারা এই পর্যন্ত এখানে প্রায় 69 জন রুগী এখানে ভর্তি রয়েছেন এবং 2044 জন আক্রান্ত হয়েছেন মোট। এবং গত পরশুদিনও একজন রুগী এখানে মারা গিয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে হবিগঞ্জে এখানে 3 জন রুগী মারা গেছে এবং সব রুগীদের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে যে হাম নিয়ে। তো আমরা এই ছিল আজকের হাম নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে। মৌলভীবাজারে মাদ্রাসা শিক্ষার্থী হাসানের ওপর কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে বিক্ষোভ করা হয়েছে। দুপুরে শহরের টাউন কামিল মাদ্রাসার সামনে একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা নবম শ্রেণীর শিক্ষার্থী হাসান আহমেদের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায়। গত 12 আগস্ট রাতে কুসুমবাগ এলাকায় হাসানের গলা কেটে হত্যা চেষ্টা করার অভিযোগ ওঠে কিশোর গ্যাং সদস্য সানি ও তার সহযোগীদের বিরুদ্ধে। সিলেট সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলন করে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 15 ও 16 আগস্ট সীমান্ত এলাকায় যৌথভাবে বিশেষ অভিযান চালানো হয়। এক পর্যায়ে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অবৈধভাবে আসা ভারতীয় জিরা, চা পাতা, শাড়ি, কম্বল সহ প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য 2,50,00,000 টাকা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বেহাল জামালপুর পৌরসভার রাস্তাও বাড়ছে জনভোগান্তি ও দুর্ঘটনা। বর্ষার অজুহাতে কর্তৃপক্ষ বলছে সড়ক সংস্কারে বরাদ্দ পেলেই শুরু করা হবে কাজ। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও তৈরি হয়েছে গভীর গর্ত, বিভিন্ন অংশে জমে আছে পানি। জামালপুর পৌরসভার কয়েকটি সড়কের এমন দশা। শহরের প্রাণকেন্দ্র মিয়াবাড়ি, ইকবালপুর, ডাকপাড়া, বিসিক শিল্পনগরী সহ অন্তত অর্ধশত সড়ক এখন খানাখন্দে ভরা। ভাঙাচোরা রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ভোগে বাসিন্দারা, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তা সংস্কারের উদ্যোগ চোখে পড়েনি। মানুষে এই রুটে যাওয়ার খুব কষ্ট, খুবই সমস্যা। পলাশগড়ের শেষ মাথায় যে রাস্তা ভাঙাটা আপনারা দেখতে পারতেছেন, এটা আপনার দীর্ঘদিনের দুর্দশার কারণ। মানুষের কাছে শুনি যে রাস্তা টেন্ডার হয়, এই কাজগুলো অন্য বাইরে নিয়ে যায়। প্রতিকার পাচ্ছি না এবং এদিক দিয়ে কোনো মালামাল বহন করা যাইতেছে না। তবে পৌর কর্তৃপক্ষ বলছে ক্ষতিগ্রস্ত সড়কগুলো ইতিমধ্যে পরিদর্শন করে প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে। বড় বড় যে রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা এখন এই মুহূর্তে মেরামত করা সম্ভব নয়, ওই সমস্ত রাস্তাগুলো আমরা এস্টিমেট করে মিনিস্ট্রিতে পাঠানো হচ্ছে। যদি মিনিস্ট্রি থেকে আমরা ফান্ড পাই তাহলে দ্রুত ওই রাস্তাগুলো আমরা সমাধান করব। জামালপুর পৌরসভার 12টি ওয়ার্ডের অধিকাংশ সড়কই নাজুক। সময় সংবাদ, জামালপুর। জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে জামালপুর হর্টিকালচার সেন্টারের শতাধিক লিচু গাছ। এতে বন্ধ চারা উৎপাদন ও বিক্রির কার্যক্রম। পানি নিষ্কাশনের পর নতুন চারা রোপণ করে কার্যক্রম সচলের পরিকল্পনার কথা জানিয়েছেন কর্মকর্তারা। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। গাছের গোড়া পচে বিবর্ণ পাতা, জলাবদ্ধতায় অধিকাংশ লিচু গাছের জীর্ণদশা। টানা 3 বছর ধরে জলাবদ্ধ জামালপুরের হর্টিকালচার সেন্টার। এতে বাগানের শতাধিক লিচু গাছ পানিতে তলিয়ে শিকড়ে ধরেছে পচন, পাশাপাশি শুকিয়ে গেছে ডালপালা। অথচ একসময় এই বাগান থেকে উৎপাদন করা হতো কয়েক হাজার কলম করা লিচু চারা, পাশাপাশি বিক্রি করা হতো বাগানের লিচুও। এখন সব কার্যক্রমই বন্ধ। পানি আটকার কারণে গাছগুলি মারা গেছে। ওই লিচুগুলোর চারা অনেক জায়গায় অনেক মানুষ আসে, কিন্তু এখন তো সেটা আর হচ্ছে না। মাতৃ গাছে আমাদের মারা গেছে।
অনেক খারাপ লাগে, আমরা লিচু খাইতে পারি না। এটি তো সবারই লস, সরকারেরও লস। আমাদের এই মাতৃবাগানগুলোর মতো গাছ আমরা অপসারণ করে নতুন করে আবার মাতৃবাগান আমরা সৃজন করতে পারি। পানি নিষ্কাশনের পর নতুন করে লিচু গাছ রোপণ করে কার্যক্রম সচল করার কথা জানায় পৌর কর্তৃপক্ষ। আমরা এলজিসি আরআরপি প্রকল্পের আওতায় একটা প্রকল্প নিয়েছি। এই প্রকল্পের কাজ শেষ হলেই আশা করতেছি এলজি হর্টিকালচার এবং কৃষি ফার্মের পানি সম্পূর্ণ অপসারণ হয়ে ব্রহ্মপুত্র নদীতে পড়বে। জলাবদ্ধতায় হর্টিকালচার বাগানের অন্তত 137টি লিচু গাছ মরে গেছে। সময় সংবাদ, জামালপুর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। লোডশেডিংয়ে ধুঁকছে চা শিল্প, মৌলভীবাজারে পাতা প্রক্রিয়াজাতকরণ ব্যাহত, গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা, বিকল্প জ্বালানি ব্যবহারে বাড়ছে উৎপাদন খরচ। ইকো পার্ক গড়ে ময়মনসিংহের সন্তোষপুর বনাঞ্চল রক্ষার উদ্যোগ, জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি পর্যটনের সম্ভাবনা, দ্রুত পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। এবং 8 বছর পর সিলেটে ফিরছে বিদেশি এয়ারলাইন, সেপ্টেম্বর থেকে মাস্কট রুটে চলবে সরাসরি ফ্লাইট, সহজ হবে যাতায়াত, ব্যবসা বাণিজ্য ও পর্যটন বাড়ার আশা। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে, এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। মনির, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।